দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণী দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমি তোমাদের আজকে পড়াবো অর্থনীতি দ্বিতীয় পত্র সরকারি অর্থ ব্যবস্থা চ্যাপ্টার পড়াবো। এখানে গত ক্লাসে পড়িয়েছিলাম প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর কাকে বলে এবং প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের পার্থক্য। আজকে পড়াবো কর বহির্ভূত রাজস্ব, কর ও ফি এর মধ্যে পার্থক্য, সরকারি আয়ের উৎসসমূহ এবং সরকারি ব্যয়ের খাতসমূহ পড়াবো। কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ কাকে বলে? কর ছাড়া অন্যান্য যে উৎস থেকে সরকার আয় সংগ্রহ করে তাকে কর বহির্ভূত রাজস্ব বলে। এরূপ আয়ের উৎসসমূহকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়: প্রশাসনিক রাজস্ব, অ্যাডমিনিস্ট্রেটিভ রেভিনিউ, তারপর বাণিজ্যিক রাজস্ব, প্রাকৃতিক সম্পদ, অনুদান ও দান। এখন প্রাকৃতিক বা প্রথমে প্রশাসনিক রাজস্ব আলোচনা করব। সরকারের নিকট থেকে কোনো বিশেষ উপকারের পরিবর্তে রাষ্ট্রের নাগরিক বৃন্দ স্বেচ্ছায় যে অর্থ প্রদান করে তাকে প্রশাসনিক রাজস্ব বলা হয়। প্রশাসনিক কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে গিয়ে উপজাত হিসেবে বা বাই প্রোডাক্ট সরকার এ ধরনের রাজস্ব পেয়ে থাকে। অধ্যাপক টেইলর এর মতে লাইসেন্স ফি, জরিমানা, জামানত বাজেয়াপ্ত এবং বিশেষ ধরনের আদায় ইত্যাদি প্রশাসনিক রাজস্বের আওতায় আসে, যেমন কোর্ট ফি, রেজিস্ট্রেশন ফি, রেডিও টেলিভিশনের লাইসেন্স ফি, আদালতে জরিমানা আদায়, নির্বাচনে জামানত বাজেয়াপ্ত থেকে আয় ইত্যাদি। বাণিজ্যিক রাজস্ব বা কমার্শিয়াল রেভিনিউ। বর্তমান যুগেও অনেক দেশে রাষ্ট্রীয় মালিকানাধীনে বহু প্রতিষ্ঠান ও শিল্প পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের সৃষ্ট সেবা বিক্রয় করে রাষ্ট্র বা সরকার যে অর্থ সংগ্রহ করে তাকে বাণিজ্যিক রাজস্ব বলে, যেমন রেলওয়ে ও বিমা থেকে ভাড়া, ডাক ও তার বিভাগ থেকে মাসুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন, ব্যাংক বিমা ও মৌলিক ভারী শিল্প থেকে মুনাফা ইত্যাদি লাভ করে থাকে। তারপর প্রাকৃতিক সম্পদ যেমন দেশে বিদ্যমান বা আবিষ্কৃত সকল প্রাকৃতিক সম্পদ, যেমন প্রাকৃতিক গ্যাস, তেল, খনিজ, মূল্যবান ধাতব পদার্থ, কয়লা, বনভূমি, এর প্রকৃত মালিক হলো সরকার। এসব বিক্রি করে অতিরিক্ত আয় সরকার রাষ্ট্রীয় ব্যয় নির্বাহে ব্যবহার করতে পারে, অথবা এই সম্পদ ব্যবহারের মাধ্যমে নির্মিত শিল্প কারখানা হতে অতিরিক্ত রাষ্ট্রীয় আয় সৃষ্টি করতে পারে। তারপর আছে অনুদান ও দান, গ্র্যান্টস অ্যান্ড গিফটস। দান ও সাহায্যের মাধ্যমেও সরকার অনেক অর্থ লাভ করে থাকে। বিশেষ কাজে দেশের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং অন্য দেশে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান কোনো দেশকে স্বেচ্ছায় যে অর্থ প্রদান করে তাকে দান বলা হয়, যেমন যুদ্ধ ও প্রতিরক্ষা তহবিলে দান, বন্যার্তদের সাহায্য তহবিলে দান ইত্যাদি। অনুদান অর্থ সবসময় সাহায্য বোঝায় না। বিশেষ সময় বিশেষ কাজের জন্য অনুদান প্রদান করা হয়। কোনো দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টি হলে পৃথিবীর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাসমূহ উক্ত দেশকে প্রচুর আর্থিক সাহায্য প্রদান করে। এরূপ সাহায্য সরকার দেশের মধ্য থেকেও লাভ করতে পারে। সরকার অনেক সময় দেশ বিদেশ হতে প্রচুর পরিমাণ দান ও অনুদান পেয়ে থাকে, সুতরাং এটিও সরকারি আয়ের উৎস। বিশেষ ধরনের আদায়, স্পেশাল অ্যাসেসমেন্ট, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য ব্যক্তিবিশেষের যে আর্থিক লাভ হয় তার কিছু অংশ বাধ্যতামূলক সংগ্রহ করাকে বিশেষ ধরনের আদায় বলে। অধ্যাপক টেইলর এরূপ আদায়কে প্রশাসনিক রাজস্বের অন্তর্ভুক্ত করলেও অধ্যাপক এইচ ডাল্টন এটিকে ভিন্ন বৈশিষ্ট্যের কারণে পৃথকভাবে বিবেচনার সুপারিশ করেন। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এ ধরনের আদায় চালু হয়। উন্নত দেশসমূহে সরকারের এ খাতে অবদান বেশি, তাই আদায়ও বেশি। এবার বিবিধ বা এই যে বললাম প্রশাসনিক রাজস্ব, বাণিজ্যিক রাজস্ব,
প্রাকৃতিক সম্পদ অনুদান ও দান, এগুলো ছাড়াও সরকার স্থানীয় কর, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ, সরকারি ঋণ, সুদ, নোট প্রচলন, যুদ্ধের ক্ষতিপূরণ, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, বাধ্যতামূলক ঋণ, ভাড়ে ঋণ, পুরস্কার, টাকসান, সরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি থেকেও যথেষ্ট পরিমাণে আয় পেয়ে থাকে। তাই আমরা বলতে পারি উপসংহারে বাংলাদেশে মোট রাজস্ব জিডিপি অনুপাত বা কর জিডিপি অনুপাত বৃদ্ধির জন্য একটি দক্ষ ও নিরপেক্ষ কর ব্যবস্থার পাশাপাশি কম্পিউটার প্রযুক্তির প্রবর্তনও জরুরি। কর বহির্ভূত রাজস্ব আদায়ের ক্ষেত্রে উপযুক্ত হারে ব্যবহারকারী বা ভোক্তার উপর মসুল আরোপের মাধ্যমে অধিকতর রাজস্ব সংগ্রহ করা সম্ভব। মসুল মানে ইউজার চার্জ, অর্থাৎ ভোক্তার উপর মসুল। এবার আসো কর ও ফির মধ্যে পার্থক্য কি? কর ও ফির মধ্যে পার্থক্য, সংজ্ঞাগত পার্থক্য প্রথম আমরা বলবো। কর হচ্ছে করদাতা করের বিপরীতে কোনো দাবি করতে পারে না, অর্থাৎ এখানে বাধ্যতামূলক আর ভাবে দিতে পারে। আর ফি হচ্ছে ফিয়ের বিপরীতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের ফি বাধ্যতা সেবামূলক সেবা বা সবসময় বা সমমূল্যের দ্রব্যের বা দ্রব্য উপভোগের সুযোগ, অর্থাৎ কর প্রদানের বিপরীতে করদাতা কোনো সেবা বা সুবিধা দাবি করতে পারে না। আর পক্ষান্তরে ফি প্রদানের বিনিময়ে বা ফিয়ের সমমূল্য ভোক্তা সুবিধা বা দ্রব্য সমমূল্যের দ্রব্য উপভোগ করতে পারে বা সুযোগ পেয়ে থাকে। ধরন কর বাধ্যতামূলক কিন্তু ফি বাধ্যতামূলক নয়। ফি যিনি রাষ্ট্রীয় বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা ভোগ করবেন তিনি ফি প্রদান করবেন। আর সেবার সম্পর্ক করের বিপরীতে সেবা প্রদান করা হলেও তা সমানুপাতিক নয়। ফি এর বিপরীতে সেবা সমানুপাতিক বা আনুপাতিক প্রকৃতির। আইনগত দিক, করের আইনগত বৈধতা আছে কিন্তু ফি এর কোনো আইনগত বৈধতা নেই। 5 নম্বর উদাহরণ দিয়ে বলি, আয়কর, সম্পদ কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক প্রভৃতি হচ্ছে করের। আর রেজিস্ট্রেশন ফি, আদালতের ফি, আমদানি লাইসেন্স ফি, কলেজ ভর্তি ফি, মাসিক ফি, হাসপাতালের কেবিন ফি ইত্যাদি হচ্ছে ফি এর উদাহরণ। এবার আসো বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কী কী আলোচনা করব। বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ কী কী? বাংলাদেশ সরকার জনকল্যাণ সাধন, প্রশাসন পরিচালনা ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রচুর পরিমাণ অর্থ আয় করতে হয়। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রিত কর রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব এবং কর ব্যতীত প্রাপ্তি। এখন জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরটা কি? কর রাজস্ব সরকারি আয়ের প্রধান উৎস। বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে বলা হয় কর রাজস্ব। বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রিত কর রাজস্বের উৎসগুলো হলো আয় কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক। এখন আয়কর বা ইনকাম ট্যাক্স বাংলাদেশ সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। জনসাধারণের ব্যক্তিগত আয়ের উপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। যেমন বাংলাদেশে কোনো চাকরিজীবী যদি কোনো পুরুষের আয় 3 লক্ষ টাকার উপরে হয় তাকে বাৎসরিক ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে। আর মহিলাদের যদি চাকরিজীবী মহিলাদের আয় যদি 3,50,000 টাকার উপরে হয় তাকে আয়কর দিতে হবে। কিন্তু তারপর মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর বাংলাদেশে কর ব্যবস্থায় নতুন সংযোজন বা
ভ্যাট নামে পরিচিত, সংক্ষেপে বলা হয় ভ্যাট নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত 30টি সেবা খাতের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এই খাতের আওতা আরও সম্প্রসারিত হবে। যেমন আমরা ব্র্যান্ডের দোকানে যখন যাই, যেমন আড়ং, তারপর নবরূপা এবং বাটা, অ্যাপেক্স, এসব দোকানে গেলে আমরা দেখতে পাই জুতার গায়ে বা ব্যাগের গায়ে বা দামি কসমেটিক্স বা শাড়ির গায়ে ভ্যাট লেখা থাকে। ভ্যাট সহ মূল্য এত, ওই মূল্যটা থাকে এত লেখা, আর ভ্যাট 5% থাকে অনেক সময়। ওই যে ভ্যাট সহ যে মূল্যটা আমরা প্রদান করি দ্রব্যটা কেনার পর, ওটাই হচ্ছে মূল্য সংযোজন কর। যেমন একটা ব্যাগের গায়ে মূল্য লেখা আছে 3000 টাকা ভ্যাট সহ, তা 5% ভ্যাট হলে 3000 কত আসবে? 3 5 15, আরও 5% ভ্যাট হলে ওই ভ্যাট সহ নাম যুক্ত হবে যে মূল্যটা, ওটাই হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর। যেমন ভ্যাট যদি হয় 5% ভ্যাট, আর তাহলে ব্যাগের মূল্য 3000 টাকা ধরি, আর ভ্যাট সহ তাহলে কত আসবে? ভ্যাট সহ আসবে 5 টাকা। ভ্যাট 5 আর 3000 টাকায় ভ্যাট কত আসবে? 3000 টাকায় ভ্যাট আসবে যা তাহলে ব্যাগের মূল্য ধরো আমরা 3000 টাকা, ভ্যাট হচ্ছে 5%, তাহলে ভ্যাট আসবে কত? 3000 টাকায় 150। তাহলে ব্যাগের মূল্য কত দাঁড়ালো? 3150 টাকা ভ্যাট সহ। এটা হচ্ছে 3000 টাকা মূল্য, আর ভ্যাট হচ্ছে 5%। এই ভ্যাট সহ মূল্য হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর। এটা তাহলে অর্থাৎ যখন করদাতার উপর কর আরোপ করা হয়, করের প্রাথমিক বোঝা প্রত্যক্ষ কর বা করঘাত করদাতা বহন করলেও করের কিছু অংশ যখন অন্য ক্রেতা বা ব্যক্তির উপর অপসারণ করে তাকে বলা হয় পরোক্ষ কর। এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ এখানে ভ্যাট হলো 5%, দ্রব্যটির মূল্য 3000 টাকা যদি হয়, ভ্যাট 5% হলে তাহলে 100 টাকা যদি 5 টাকা ভ্যাট হয়, 3000 টাকায় ভ্যাট আসবে 150 টাকা। এটাই হচ্ছে এই ভ্যাট সহ মূল্য হচ্ছে 3150 টাকা। এবার আলোচনা করব আমদানি শুল্ক বা কাস্টম ডিউটিস। বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস হলো আমদানি শুল্ক। দেশের আমদানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আমদানি শুল্ক বলা। অর্থাৎ দেশের আমদানিকৃত দ্রব্যের উপর অনেক সময় অধিকারের শুল্ক ধার্য করার কারণ দেশীয় শিশু শিল্পগুলোকে সংরক্ষণ করার জন্য। অর্থাৎ দেশীয় শিশু শিল্প বলতে যে শিল্পগুলো নব্য বা নতুন, সেগুলোকে যদি টিকিয়ে রাখতে হলে বিদেশি দ্রব্যের উপর, আমদানিকৃত দ্রব্যের উপর অধিকারে যদি শুল্ক ধার্য করা হয়, তখন ওই বিদেশি দ্রব্যের প্রতি দেশীয় ভোক্তাদের আকর্ষণ বা আগ্রহ কমে যাবে। তখন তারা দেশীয় শিল্পের দিকে আকৃষ্ট হবে। তবে দেশীয় শিল্পের গুণগত মান ভালো করতে হবে। যদি দেশীয় শিল্পের গুণগত মান ভালো না হয়, তাহলে কেউ তো কিনতে চাবে না। তাহলে দেশীয় শিল্পের গুণগত মান ভালো করতে হবে। রপ্তানি শুল্ক। এবার সরকার অনেক সময় দেশীয় কিছু পণ্যদ্রব্যের রপ্তানি নিরুৎসাহিত করার লক্ষ্যে রপ্তানি শুল্ক আরোপ করে। এর মাধ্যমে রপ্তানির কিছু রাজস্ব সরকার পায়। অর্থাৎ রপ্তানিকৃত দ্রব্যের উপর যদি কম হারে অধিকারে শুল্ক বসা হয়, তখন দেখা যাবে যে দেশীয় পণ্য বিদেশে রপ্তানি করতে উৎপাদনকারীরা নিরুৎসাহিত হবে, তখন সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে। এই জন্য রপ্তানি পণ্যের উপরও অধিকারে শুল্ক আরোপ করা হয়। আবগারি শুল্ক বা এক্সিস ডিউটি। দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় বা তাকে আবগারি শুল্ক বলা। অর্থাৎ দেশের অভ্যন্তরে বা দেশের ভিতরে উৎপাদিত পণ্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। রাজস্ব সংগ্রহ ছাড়াও বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করার উদ্দেশ্য আবগারি শুল্ক ধার্য করা। বাংলাদেশে পর্যন্ত চা, সিগারেট, চিনি, তামাক, কেরোসিন, ওষুধ, স্পিরিট, দিয়াশলাই, মদ, গাঁজা, আফিম প্রভৃতি দ্রব্যের উপর আবগারি শুল্ক ধার্য করা হয় অধিকারে। এবার সম্পূরক শুল্ক, অর্থাৎ সাপ্লিমেন্টারি
ডিউটি অনেক দ্রব্যসামগ্রীর উপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। অর্থাৎ অনেক দ্রব্যসামগ্রীর উপর আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক বা আবগারি শুল্ক, ভ্যাট আরোপের পরও আরও যে অতিরিক্ত কর বা শুল্ক আরোপ করা হয় তাকে সম্পূরক শুল্ক বলা হয়। এটি বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। অন্যান্য কর ও শুল্ক ও কর ছাড়াও আরও কিছু কর ও শুল্ক থেকে সরকার আয় করে, যেমন আমোদ প্রমোদ কর, সম্পত্তি কর, পেট্রোল ও গ্যাসের উপর শুল্ক, বিদেশ ভ্রমণের উপর শুল্ক, সেচ কাজ ও যন্ত্রপাতির উপর কর ইত্যাদি। এবার জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত করসমূহতে প্রাপ্তির মাদক শুল্ক, যেমন সরকার মদ, গাঁজা, আফিম ইত্যাদি মাদকদ্রব্যের উপর শুল্ক বসিয়ে কিছু আয় করে। এর ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির সাথে সাথে সামাজিক কল্যাণও বৃদ্ধি পায়। এগুলোর উপর যে অধিক উচ্চ হারে শুল্ক বসা, তখন এই দ্রব্যগুলো তখন আমদানিও বন্ধ হবে, বিক্রয় বন্ধ হবে, তখন দেখা যাবে যে জনগণ উপকৃত হবে, অর্থাৎ জনকল্যাণ সাধিত হবে। যানবাহন কর বিভিন্ন প্রকার যানবাহন নিষ্কাশনের জন্য প্রদত্ত বিভিন্ন প্রকার যানবাহন নিবন্ধনের জন্য, অর্থাৎ নিবন্ধন মানে এখানে রেজিস্ট্রেশন করতে হয় যানবাহনগুলোকে, নিবন্ধনের জন্য প্রদত্ত করকে যানবাহন কর বলে। এটিও বাংলাদেশ সরকার আয়ের অন্যতম উৎস। ভূমি রাজস্ব ভূমিভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে অভিহিত। সরকার 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা হ্রাস পেয়েছে। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিভিন্ন দলিলপত্র ও মামলা মোকদ্দমার আবেদনপত্র ব্যবহারের জন্য স্ট্যাম্প, পাসপোর্ট ও বিনিময় বিল ইত্যাদি খাতে সরকার প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে। বিদ্যুৎ শুল্ক থেকেও সরকারের আয় হয়, তবে বর্তমান সময়ে এ খাত হতে সরকারের রাজস্ব সংগ্রহ কিছুটা হ্রাস পেয়েছে। কর বহির্ভূত রাজস্ব। এবার বাংলাদেশ সরকার কর ও শুল্ক ছাড়াও আরও অনেক উৎস হতে রাজস্ব সংগ্রহ করে থাকে। এই উৎসগুলো থেকে অর্জিত রাজস্বকে কর বহির্ভূত রাজস্ব বলা হয়, যেমন লভ্যাংশ ও মুনাফা, সুদ, সাধারণ প্রশাসন, জরিমানা, দণ্ড ও বাজেয়াপ্তকরণ, অর্থনৈতিক সেবা, ভাড়া ও ইজারা, টোল, লেভি। যেমন লভ্যাংশ ও মুনাফা সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, পার্ক, চিড়িয়াখানা থেকে বছরান্তে লভ্যাংশ ও মুনাফা পেয়ে থাকে। সুদ সরকার বিভিন্ন আর্থিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এ বাবদ প্রাপ্ত সুদ থেকে প্রতি বছর সরকারের কিছু আয় হয়। সাধারণ প্রশাসন বাংলাদেশ সরকার প্রশাসনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন প্রকার ফি আদায় করে। এটিকেও বাংলাদেশ সরকার আয়ের একটি অন্যতম উৎস হিসেবে অভিহিত করা হয়। জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ। জরিমানা, দণ্ড, বাজেয়াপ্তকরণ বাবদ প্রতি বছর সরকার কিছু পরিমাণ রাজস্ব আহরণ করে। অর্থনৈতিক সেবা সরকার জনসাধারণকে কিছু অর্থনৈতিক সুবিধা প্রদানের মাধ্যমেও আয় করে। এগুলোর মধ্যে পর্যটন, ব্যাংকিং, ভ্রমণ ও সেবা উল্লেখযোগ্য। যেমন আমদানি রপ্তানি আইনের আওতায় প্রাপ্ত ফিস, বাণিজ্য সংস্থা ও কোম্পানিসমূহ হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফিস, বিমা আইনের আওতায় প্রাপ্তি এবং সমবায় সমিতি সমূহের অডিট ফিস, সমবায় সমিতির রেজিস্ট্রেশন ও নবায়ন ফিস ইত্যাদি। ভাড়া ও ইজারা সরকারি সম্পত্তি ভাড়া ইজারা দেওয়ার মাধ্যমেও সরকার আয় করে। টোল এবং লেভি সংগ্রহ করে সরকার প্রতি বছর কিছু পরিমাণ আয় অর্জন করে। অবাণিজ্যিক বিক্রয়, যেমন প্রতি বছর এ খাত থেকেও বাংলাদেশ সরকার কিছু রাজস্ব আদায় করে থাকে। রেলওয়ে সরকারি আয়ের একটি উৎস হলেও এ খাতে প্রায় ঘাটতি থাকে। রেলওয়ে সেবাকে সম্প্রসারণ আধুনিকায়নের ফলে বর্তমানে এ খাতে মুনাফা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডাক বিভাগ দেশের ডাক বিভাগ সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটিও সরকারি আয়ের অন্যতম উৎস। কিছু
কিন্তু এ খাতেও প্রায় ঘাটতি থাকে। তবে বর্তমানে ডাক বিভাগ নানামুখী সেবা প্রদান কর্মসূচি গ্রহণ করায় 2001 থেকে 2002 সাল হতে এ খাতের আয় প্রবাহ কিছুটা বৃদ্ধি পায়। তার ও টেলিফোন ব্যবস্থা সরকার কর্তৃক পরিচালিত হয় বিধায় এটি সরকারের আয়ের আরেকটি উৎস। বর্তমান সরকার এ খাতে প্রতিযোগিতামূলকভাবে কিছু বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে সেবা সম্প্রসারণ করে সরকারের রাজস্ব প্রাপ্তির পরিমাণ বৃদ্ধি করেছে বা করছে। রেজিস্ট্রেশন, দলিলপত্র রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ফি এবং মামলা মোকদ্দমার জন্য কোর্ট ফি প্রদান করতে হয়। এতেও সরকারের যথেষ্ট আয় হয়। বন থেকেও সরকার প্রচুর অর্থ আয় করে থাকেন। বাংলাদেশের বনাঞ্চল থেকে কাঠ, বাঁশ, জ্বালানি, মোম ইত্যাদি বনজ সম্পদ বিক্রয়ের মাধ্যমে সরকার আয় করে। প্রতিরক্ষা বাবদ প্রাপ্তি, সরকার বিদেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য জাতিসংঘের মাধ্যমে নিয়োজিত রেখেছে। এ খাত হতেও সরকার কিছু রাজস্ব পেয়ে থাকে। এবার বাংলাদেশ সরকারের আয় বৃদ্ধির উপায়। বাংলাদেশ সরকার আয় বৃদ্ধির জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলো: করের ভিত্তি সম্প্রসারণ ও যৌক্তিকীকরণ, এটি সরকারের আয় বৃদ্ধির প্রত্যক্ষ পদক্ষেপ। তারপর অনুৎপাদনশীল খাতে ব্যয় পরিহার, এই পদ্ধতিও প্রত্যক্ষ পদক্ষেপ হিসেবে বিবেচিত। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রবর্তন, এর ফলে রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎ বন্ধ হবে এবং সরকারের আয় বৃদ্ধি পাবে। সরকারি ও বেসরকারি প্রশাসনে মেধার ভিত্তিতে নিয়োগদান, এর ফলে অপচয় হ্রাস পাবে এবং নির্ধারিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। দেশীয় পরিকল্পনাবিদদেরকে পরিকল্পনা প্রণয়নে নিয়োগদান, এর ফলে বৈদেশিক ঋণের অপ্রয়োজনীয় ব্যবহার হ্রাস পাবে। দীর্ঘদিন লোকসানের সম্মুখীন রাষ্ট্রীয় শিল্প কারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তর, এর ফলে সরকারের ভর্তুকি হ্রাস পাবে। দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে মুক্ত বাজার অর্থনীতি সুফল অর্জন করা সম্ভব হবে। ফলে সরকারি আয় বৃদ্ধি পাবে সম্ভব হলে। স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, দেশে বিদ্যমান থাকলে কর্মসংস্থান, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এর ফলে সরকারি আয়ের উৎস প্রসারিত হবে। বৈদেশিক কাঠামো শর্তযুক্ত ঋণ গ্রহণ অপেক্ষা শর্তহীন বা সহজ শর্তে ঋণ গ্রহণ, দান অনুদান গ্রহণ করে তা যথাযথ ব্যবহার করার মাধ্যমে সরকারি আয় বৃদ্ধি করা সম্ভব। বেসরকারি খাতের সম্প্রসারণ, দক্ষ ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকারি আয়ের ভিত্তি প্রসারিত হবে। শহরের আনাচে কানাচে গলিতে অনেক মুদির দোকান, খাবার দোকান চলছে, যেখানে দৈনিক প্রচুর আয় হয় কিন্তু কর প্রদান করে না। এরূপ ব্যবসায়ী এবং গ্রামের ধনী কৃষক মহাজন সবাইকে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাহলে সরকারের আয়ও বৃদ্ধি পাবে। জনগণকে স্বদেশপ্রেমে উজ্জীবিত করা, সমাজে যারা অন্যায়কারী, কর ফাঁকিবাজ, চাঁদাবাজ, মাস্তান, নানারূপ গডফাদার, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলায়, এর ফলে সুস্থ সৃজনশীল সমাজ বিনির্মাণ হবে, যা উৎপাদনে সহায়ক হবে বা সহায়ক ভূমিকা রাখবে এবং সরকারের আয়ও বৃদ্ধি পাবে। এভাবে সরকারি বেসরকারি প্রতিটি প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুতকরণ, দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও এভাবে সরকারি ও বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুতকরণ, দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় সাধন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারি অর্থের অপচয় বন্ধ হবে, আয় বৃদ্ধি পাবে।
সরকারি ব্যয় অর্থাৎ পাবলিক এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় কাকে বলে? সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য সম্পদ ব্যবহার তথা অর্থ ব্যয় অপরিহার্য। সরকারি ব্যয় ব্যবস্থাপনা সরকারের রাজস্ব ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারি ব্যয়ের অগ্রাধিকার তালিকায় গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে বরাদ্দ ও ব্যয় উৎসাহিতকরণ। বেসরকারি খাত কর্তৃক উৎপাদনশীল খাতে অধিক বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃজনের সহায়ক খাতে অধিক সম্পদ ব্যবহার। জনকল্যাণমুখী সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় অব্যাহত রাখা। সরকারি খাতের ব্যয়ে কৃচ্ছ্রতা সাধন এবং অনুৎপাদনশীল খাতে ব্যয় নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড তথা উৎপাদনমুখী কার্যক্রমের সহায়ক পরিবেশ সৃজনের মাধ্যমে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি, অধিকতর কর্মসংস্থান, জীবনমানের উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, ভৌত অবকাঠামো নির্মাণ এবং মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সরকার প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে। কেন্দ্রীয় ব্যয় এবং স্থানীয় ব্যয় কাকে বলে? সরকারি অর্থব্যবস্থায় দু ধরনের ব্যয় লক্ষ্য করা যায়, একটা কেন্দ্রীয় ব্যয় এবং অন্যটি স্থানীয় ব্যয়। কেন্দ্রীয় ব্যয় বা সেন্ট্রাল এক্সপেন্ডিচার কোনো দেশের কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য যেসব ব্যয় সম্পাদন করে তাকে কেন্দ্রীয় ব্যয় বলে। কেন্দ্রীয় সরকার জাতীয় স্বার্থকে বিবেচনা করে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করে থাকে। সাধারণত কেন্দ্রীয় ব্যয়ের খাতগুলো হলো প্রতিরক্ষা, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনী গঠন, বিচার বিভাগ, শিক্ষা, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, হিসাব নিরীক্ষা, কৃষি, শিল্প, পানি, বিদ্যুৎ ও শক্তি, পরিবহন ও যোগাযোগ, সাহায্য ও মঞ্জুরি, জনকল্যাণমূলক কার্যাবলী যেমন স্বল্পমূল্যে বা বিনামূল্যে চিকিৎসার সুযোগ প্রদান, শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি, শ্রমিক কল্যাণ খাতে ব্যয়, অবসর ভাতা, বেকার ভাতা, বার্ধক্য ভাতা প্রভৃতি। সামাজিক নিরাপত্তামূলক খাতে ব্যয়, বন্যা, খরা, ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা। বাণিজ্য চক্রজনিত মন্দার সময় কার্যকরী চাহিদা অক্ষুণ্ণ রাখার জন্য সরকারি বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। রাজস্ব সম্পর্কীয় কার্যাবলী, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ, বৈদেশিক বিষয়াবলী, অপ্রত্যাশিত ব্যয় ইত্যাদি সাধারণভাবে জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত বাজেটের অন্তর্গত বিভিন্ন খাতে বরাদ্দকৃত ব্যয়ের আলোকে এই ব্যয় করা হয়। আজকে এইটুকুই থাক। থ্যাঙ্কস অল। আমার ভালো লাগছে না, তাই আজকে এটুকুই থাক। শরীরটা ভালো লাগছে না।